হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব তল, রেখা ও বিন্দু। সবার তিনটে জিনিস আমরা আলোচনা করছি আজকে, তল, তারপরে রেখা, তারপরে বিন্দু নিয়ে আলোচনা করব। সবার আগে আমরা আলোচনা করছি তল। তল কাকে বলে? বইয়ের সংজ্ঞা দ্বারা লেখা আছে, প্রতিটি ঘনবস্তুর এক বা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে, এই উপরিভাগকে ঘনবস্তুর তল বলে। আমরা এর আগে বিভিন্ন ধরনের ঘনবস্তু আমরা পড়েছি, এখানে কয়েকটা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এটা হলো শঙ্কু, এটা আয়তঘন, চতুস্তলক, তারপরে এটা আছে তোমার ঘনক, সব দিক সমান, দেখো মাপটা। তারপরে এটা আছে তোমার প্রিজম। এগুলো আমরা কিন্তু সব পড়েছি, এই সুষম ঘনবস্তুগুলো পড়েছি। তো তলের সংজ্ঞা হিসাবে কি বলছে দেখো, তল বলছে যে কোনো ঘনবস্তুর বাইরের একটা দিক আছে, উপরিভাগ মানে বাইরের যে অংশটা সেটা সমানও হতে পারে বা অসমানও হতে পারে, অসমান মানে বাঁকানোও হতে পারে। যাই হোক না কেন, তোমার ঘনবস্তুর যে উপরিভাগ বা বাইরের যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠগুলোকে বলা হবে তল। ভীষণই সহজ সংজ্ঞা, ঘনবস্তুর উপরিভাগকে তল বলে। সেই তলের সংখ্যা এক বা একাধিক হতে পারে। এই দুটো লাইন কিন্তু অবশ্যই লিখবে তলের সংজ্ঞা লেখার সময়। তাহলে আমরা তল আমরা কত রকম দেখতে পাচ্ছি দেখো এখানে। এই সবগুলো, এই ঘনবস্তুগুলো সবগুলোর কিন্তু যে উপরিভাগটা দেখো, এটা কিন্তু একদম সমান। এই সুষম ঘনবস্তু, এর জন্য এটা নিয়েছি প্রিজম। আকারটা যেরকমই হোক না কেন, আমি এটা সমান না অসমানে যদি পৃষ্ঠ বলি তাহলে এটা কিন্তু সমান, একদম সমান, কোথাও উঁচু নিচু নেই। কিন্তু দেখো এই শঙ্কুর নিচের দিকটা, ভূমিটা হচ্ছে তোমার সমান, কিন্তু গাটা দেখো বাঁকানো মতো, বাঁকানো, বা এই গোলকটায় দেখো এটাও বাঁকানো মতো। তাহলে আমরা কি বলবো? যে তল সমান, হ্যাঁ, উঁচু নিচু নয়, সেগুলোকে বলা হবে সমতল। তল কাকে বলে আমরা জানলাম। এবার আমরা বলছি তল কয় রকমের। তল দু রকমেরই হয়, একটা হবে সমতল আর একটা হবে বক্রতল। যেটা সমান নয় সেটা হলো তোমার বক্রতল বলছে। তাহলে তল কাকে বলে, তল কয় প্রকার ও কী কী, এগুলো আমরা পড়লাম। এবার দেখো বইয়ে যেটা বলা আছে যে ধার, শীর্ষ, এগুলো আমরা কিন্তু ঘনবস্তু যখন পড়ি তখন কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। এবং কোন ঘনবস্তুর কতগুলো তল আছে, শীর্ষ সংখ্যা কত আছে, তলের ধরন কি আছে, সেটা কিন্তু এই ছকটাতে কিন্তু পুরোটা দেওয়া রয়েছে। তাহলে এটা আমরা এক্ষুনি একটু আলোচনা করিনি, কয়েকটা ঘনবস্তু আমরা লাইন বাই লাইন মেলাচ্ছি না, আমরা একটা করে ঘনবস্তু আমরা দেখে নেব। সবার আগে আমরা বলছি গোলক। এই গোলকের কতগুলো তল আছে দেখো, পুরোটা মিলে কিন্তু একটাই তল, কোনো ভাগ নেই। দেখো এর কোনো ধার নেই। ধার বা প্রান্ত কাকে বলে? যে দুটি তল যে অংশে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ধার। এটা একটা ধার, এটা একটা ধার, এটা ধার, ঠিক আছে। এই ধারের সংখ্যা এক একটা ঘনবস্তুর এক এক রকমের হবে, এক এক সংখ্যাটা আলাদা হবে, হ্যাঁ। কিন্তু দেখো এই গোলকের ক্ষেত্রে দেখো এরকম কোনো ধার আছে কি না, এর তলের সংখ্যা তো একটাই। ধার কখন তৈরি হবে? যখন মিনিমাম দুটো তল যখন মিলিত হবে, তো এখানে তলের সংখ্যাই তো একটা, তাহলে এখানে ধারের সংখ্যা 0, আর এই তলটা হলো গিয়ে তোমার বক্রতল। সেজন্য দেখো এখানে গোলকের বেলা কি লিখেছে, গোলকে তখন দিয়েছে যে তলের সংখ্যা 1, ধার বা প্রান্ত কি নেই, শীর্ষবিন্দু নেই, এবং তলের প্রকারটা কি বক্রতল। আবার দেখো আমি শঙ্কুর কথা বলছি। শঙ্কুর কতগুলো তল আছে দেখো, এটা একটা বাঁকানো তল একটা, আর একটা ভূমিতল। মোট তলের সংখ্যা 2। দুইয়ে ধার কটা আছে বলো? ধার কটা আছে? তাহলে একটা একটা তল, আর এই তলটা যে লাইনে মিলছে এটা হলো ধার। তাহলে এখানে ধারের সংখ্যা 1। আর শীর্ষবিন্দুর সংখ্যা দেখো একটা, কিন্তু শীর্ষবিন্দু এখানে আছে, সরু হতে 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 একটা বিন্দুতে পরিণত হয়েছে, এটা হলো শীর্ষবিন্দু। তাহলে এই শঙ্কুর বেলা কি হবে? তলের সংখ্যা 2, একটি বক্রতল এবং একটি সমতল। এইভাবেই তোমার সমস্তগুলো কিন্তু দেওয়া আছে। যেমন চোঙ বা বেলন, বেলনের তলের সংখ্যা কটা দেখো, এইদিকে একটা তল, এখানে নিচের দিকে একটা, দুটো তল, আর এই যে এটা বাইরের অংশটা, এই যে এটা গোলাকার যে অংশটা, তাহলে তলের সংখ্যা হলো 3টি। আর ধার বা প্রান্তে কি কটা ধার আছে দেখো, এই তল এবং এই ভূমিতল, এই দুটো তল যেখানে মিলছে, এই তলটা গোলাকার হিসেবে মানে বৃত্তাকারে মিলছে, কিন্তু এটা তো একটা ধার, এটা আর একটা ধার। তাহলে বেলনের ধারের সংখ্যা 2, তলের সংখ্যা 3। তলের সংখ্যা 3-এর মধ্যে দুটি তল হলো সমতল, আর একটা হলো পৃষ্ঠটা হলো তোমার বক্রতল।
এইভাবে তোমার সমস্ত ছকগুলো করে দেওয়া আছে। এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসতে পারে। ছক এই ছক টেবিলটা ভালোভাবে পড়বে। পরের বেলাতে আছে দেখো প্রিজমের বেলাতেও আছে। এবারে আমরা আসবো রেখা কাকে বলে। রেখার সংজ্ঞা দেখো বইয়ে সুন্দর দেওয়া আছে। যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে। কিরকম? আমরা রেখাটা এভাবে ধরতে পারি। দেখো ঘনবস্তুর যে ধার বা প্রান্ত, এটা কিন্তু এখানে যে আমরা একটা বরাবর লাইন দিই, এটাতে কিন্তু একটা রেখা তৈরি হচ্ছে। দেখো একটা সরল রেখা। আর এই যে ধরো চোঙ বা বেলনের এই যে ধারটা, এটা কিন্তু একটা গোলাকার, দেখো মানে বৃত্তের সাহায্যে, এটা হলো তোমার বক্ররেখা। ধারটাকে আবার তোমার ধার দিয়ে আমি কিন্তু একটা রেখা আঁকতে পারি। আমি ঘনবস্তু দিয়ে আঁকবো, আমি স্কেল দিয়ে আঁকতেই পারি, কিন্তু আমরা এইগুলো দিয়ে আঁকবো। কীরকম? এই যে কোনো ধারের সাহায্যে আমরা কিন্তু রেখা আঁকতে পারি। দেখো তার মধ্যে এটা একদম সোজা, দেখো যখন গেছে একদম স্ট্রেট গেছে, মানে ডান দিকে বাম দিকে কোথাও হয়নি, এটাকে আমরা বলছি সরল রেখা। আর এটা ধরো বাঁকানো, দেখো সোজাভাবে যায়নি, সেজন্য এটাকে আমরা বলছি বক্ররেখা। তাহলে রেখা কাকে বলে? এবং এই রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, দেখো মানে কতটা লম্বা সেটা শুধু বোঝাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় একমাত্রিক রেখা। সবসময় একমাত্রিক, এর শুধুমাত্র একটি মাত্রা আছে। আচ্ছা মাত্রাটা আমরা যদি আরেকবার আমি রিভিশন করে নিই, ঘনবস্তুর 3টি মাত্রা তোমরা জানো। এটা কি আছে? দৈর্ঘ্য, আর একটা আছে প্রস্থ, আর একটা আছে উচ্চতা। এই তিনটা হলো 3টে মাত্রা। তার মধ্যে ঘনবস্তুর 3টে মাত্রাই আছে, কিন্তু রেখা আছে, সরলরেখা হোক বক্ররেখা হোক, ওর মাত্র একটা মাত্রা আছে, দ্যাট ইজ শুধু দৈর্ঘ্য। সেজন্য দৈর্ঘ্যকে বলা হয় একমাত্রিক। এই টার্মগুলো তোমাদের পরিচিত হতে হবে। একমাত্রিক, কারণ মাত্রার সংখ্যা একটা, সে মাত্রাটা কি? দৈর্ঘ্য। তাহলে তোমার রেখা হলো একমাত্রিক। আর রেখা কত রকমের? সরলরেখা, বক্ররেখা। আর সরলরেখা নিয়ে আর একটা কথা বলার আছে, সেটা হলো সিম্পল রেখা, আর একটা আছে রেখাংশ। রেখা বলতে যেটা বোঝাচ্ছে যে আমার যখন রেখাটা সঠিক আঁকার নিয়ম হলো সরলরেখাটা এঁকে দুই দিকে দুটো তীর চিহ্ন দেব। মানে এই রেখাটা আমি এটুকু এঁকেছি ঠিক আছে, কিন্তু এটা আমি ইচ্ছা করলে বাড়াতেই পারতাম। হ্যাঁ, অনন্ত মানে ডিস্টেন্স ধরে আমি কিন্তু এটা বাড়াতে পারি, এটা কখনো শেষ নাও হতে পারে, কিন্তু অতটা তো জায়গা আমার নেই, আর অতটা আঁকার প্রয়োজনও নেই আমার তোমাদের বোঝানোর জন্য। সেই জন্য দুটো অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এটা দিকে বাড়ানো সম্ভব। এই রেখা কিন্তু এইটুকুই নয়, মানে আমরা যখন শুধু রেখা আঁকবো তখন আমরা কিন্তু এরকম একটা রেখা এঁকে, হয়তো তোমার কোনো স্কেলের সাহায্যে হোক বা কোনো ঘনবস্তুর ধারের সাহায্যে হোক, আমরা রেখাটাকে আঁকবো, এঁকে আমরা এরকম একটা দুই দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেবো এবং নাম দেবো আমি এ এবং বি। তাহলে এ বি হলো একটা রেখা। কিন্তু রেখাংশ কাকে বলছে? দেখো রেখাংশ হলো একটা নির্দিষ্ট মাপের রেখাকে আমরা বলছি রেখাংশ। দুটোর মধ্যে পার্থক্য আছে। তার মানে রেখা হচ্ছে তোমার কিন্তু অসীম, কিন্তু রেখাংশ হবে তোমার সসীম, মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। কীরকম? এবার নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা সরলরেখা আঁকতে গেলে কী করতে হবে? তোমাদের স্কেলটাকে ভালোভাবে জানতে হবে। দেখো রুলার, ইংরেজিতে বলে রুলার, আমরা চলতি কথা এটাকে স্কেল বলি। এবং এই স্কেলগুলো দেখো এরকমভাবে মার্কিং করা আছে। কীরকম মার্কিং করা আছে? 1 2 3 4 এইভাবে দেখো মার্কিং করা আছে। দেখো 1 2 3 4 করে তোমার এখানে আছে তোমার 15 পর্যন্ত মার্কিং করা আছে। তার মধ্যে দেখো শূন্য নেই। এবার আমি যখন, এটা তো হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, এই ছোটো ছোটো দাগগুলো হলো সেন্টিমিটারের স্কেল। আর এই উল্টো দিকে আছে দেখো একটু গ্যাপটা দেখো একটু বড় বড় আছে, এটা হলো 1, তারপরে 2, তারপরে 3, এদিকটার মাপটাকে বলা হয় ইঞ্চি। তাহলে ইঞ্চিতে আছে তোমার 6 ইঞ্চি আছে, আর সেন্টিমিটারে আছে তোমার 15 সেন্টিমিটার। বোঝা গেছে? আর প্রতিটা সেন্টিমিটারকে দেখো আরও ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছে, ওগুলো হলো এক একটা মিলিমিটার। গুনে দেখবে 1 থেকে 2 এর মধ্যে যে ছোটো ছোটো যে টোটাল আমার ঘরগুলো আছে,
টোটাল 10টা ঘর আছে, 10টা ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ছোট ছোট ঘর হলো 1 মিলিমিটার। আর 1 থেকে 2 অবধি এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হয় 1 সেন্টিমিটার। তাহলে এটা 1 সেন্টিমিটার, এটা আর 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার। এটা আমি এটা যদি এখান থেকে ধরি, মানে যেখানে দাগ কাটা শুরু হয়েছে স্কেলের, সেখান থেকে 1 পর্যন্ত এর এর মাপটা হলো গিয়ে তোমার 1 সেন্টিমিটার। আবার তুমি যদি 5 সেন্টিমিটার রাখতে বলে কি করব, আমি এখান থেকে শুরু করব। আমি আঁকাটা যেখান থেকে প্রথম দাগটা দেওয়া আছে এখান থেকে আঁকাটা শুরু করব। শুরু করে আমরা 5 অবধি যাব। 0 থেকে দাগ কাটতে শুরু করে 5-এ গিয়ে থামবো। 5-এ গিয়ে থামলে যে আমি সরলরেখাটা পাবো তার মাপ হবে 5 সেন্টিমিটার। আমি একটা এঁকে দেখাচ্ছি, দেখো। তাহলে আমি ধরো তোমাকে বললাম যে একটা 5 সেন্টিমিটারের একটা রেখাংশ আঁকো। বারবার রেখাংশ আমরা বলি না, আমরা 5 সেন্টিমিটার সরল রেখা আঁকো। তখন কি করব আমি, দেখো যেখানে আমার দাগ কাটাটা শুরু হয়েছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো আমি বললাম 5 সেন্টিমিটারের সরল রেখা আঁকো। স্কেল আমি বসালাম, বসে যেখানে তোমার প্রথম দাগটা শুরু হয়েছে, এই যে এখানে প্রথম বিন্দুটা নেব, একটা এখানে ডট দেব। আর 5 যেখানে লেখা আছে সে 5-এর মাথায় কিছু ছোট লাইন আছে, কিছু বড় লাইন আছে। 5 যে বড় লাইনটার গায়ে গায়ে লেখা আছে তার উপরে একটা বিন্দু নেব, নিয়ে এই দুটো আমি জুড়ে দেব। অবশ্যই তোমরা পেন্সিলের সাহায্যে আঁকবে। আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করছি, বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি স্কেচ পেন ব্যবহার করছি। তোমরা কিন্তু পেন্সিল দিয়েই আঁকবে, তাহলে আরও সুন্দর হবে। যখনই কোনো আঁকার কথা বলা হবে সবসময় পেন্সিল ইউজ করবে। আমি আবার দেখাচ্ছি। এখানে একটা বিন্দু নিলাম, যেখান থেকে স্কেলে দাগ কাটা শুরু হয়েছে সেখানে একটা বিন্দু নিলাম, হ্যাঁ। আর যেখানে 5 লেখা আছে তার উপরে যে বড় লাইনটা আছে তার উপরে উপরে আর একটা বিন্দু নিলাম, দিয়ে এই দুটো বিন্দু, আমি স্কেলটা যদি নড়েও যায় কোনো ব্যাপার না, আবার স্কেলটা একটু সমান করে বসাবে। দেখবে বিন্দুতে স্কেলটা বসিয়ে, বিন্দুতে পেন্সিলটা বসিয়ে স্কেলটা একটু ঠেলে দেবে, হ্যাঁ, তাহলে সঠিক আঁকা হবে। দেখো পেন্সিলটা তো ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক, এই হলো তোমার 5 সেন্টিমিটার সরল রেখা। নিচে আমরা লিখবো ইংরেজিতে 5, তারপর লিখবো সিএম মানে সেন্টিমিটার, আর নাম দেব, একটা নাম অবশ্যই দেবো, যে কোনো আঁকার একটা অবশ্যই নাম দিতে হয়, এ বি, এরকম নাম দিয়ে দিলাম আমি। তাহলে সরল রেখা হলো এ বি, যার মাপ হলো 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। এটা কিন্তু লিখলে তবেই তোমার আঁকাটা কমপ্লিট হবে। পরীক্ষায় এরকম দেওয়া থাকবে, একটা 7 সেন্টিমিটারের সরল রেখা আঁকো বা 10 সেন্টিমিটারের সরল রেখা আঁকো। 10 বা 9 বা 5 কোথায় শেষ করতে হবে এটা আমি আরেকটুকু ভালোভাবে বুঝিয়ে দিই তোমাদের, হ্যাঁ। ফার্স্ট টাইম যেহেতু করছো, দেখো এই যে সেন্টিমিটার সিএম, এই যে দাগ আঁকাটা, এই যে দাগগুলো শুরু হয়েছে যে পয়েন্ট থেকে, ওই পয়েন্ট থেকে আমি সবসময় আঁকবো, 1 থেকে নয়। কিন্তু যদি 1 সেন্টিমিটার আঁকতে বলে আমরা কিন্তু এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই 1-এ গিয়ে শেষ করব। 1 2 3 যেখানে যেখানে লেখা আছে দেখো, তার পাশের লাইনের দৈর্ঘ্যটা কিন্তু সবচেয়ে বড় রেখাটা যেখানে সেটাই 3, সবচেয়ে বড় রেখাটা যেখানে 2 লেখা আছে সেটাই তত দূর অবধি 2, ছোটোগুলো নিয়ে ভাববে না। দেখো এগুলো সমান 10টা অংশে ভাগ করা হয়েছে, ছোট ছোট অংশগুলো গুনবে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 1 সেন্টিমিটারকে সমান 10 ভাগে ভাগ করা হয়েছে। ওই জন্য এক একটা ছোট ছোট ভাগ হলো 1 1 মিলিমিটার। আর আমি যখন সেন্টিমিটার রাখবো তখন 1 থেকে 2 অবধি 1 সেন্টিমিটার বা 2 থেকে 3 অবধি 1 সেন্টিমিটার। এবার যখন 3 সেন্টিমিটার সরলরেখা আঁকতে বলবে তখন কি করবে, যেখান থেকে প্রথম দাগটা শুরু হয়েছে লম্বা দাগটা, ওখানে একটা বিন্দু নেব। তারপরে 3 যেখানে লেখা আছে 3-এর পাশে যে বড় দাগ আছে এই দাগের উপরে আর একটা বিন্দু নেব, নিয়ে এই দুটো বিন্দু আমরা স্কেলের সাহায্যে জুড়ে দেব। তাহলে যে সরলরেখা হবে সেটাই হবে তোমার 3 সেন্টিমিটার। আমি কেন বলছি বারে বারে, এখানে অনেকগুলো লাইন টানা আছে, তো কোনটা কত দূর অবধি 5, কত দূর অবধি 6, এই দেখো 14, এটা হলো 5টা প্রিন্ট ছিল উঠে গেছে, এটা হলো 15। তাহলে এভাবে কিন্তু আমার সরলরেখা আঁকতে হবে। এবার যদি বলে যে 2.5 সেন্টিমিটার একটা সরলরেখা আঁকো বা 2.3 সেন্টিমিটার একটা সরলরেখা আঁকো, তাহলে 2.3 যখন আমি লিখছি, 2.3 সেন্টিমিটার মানে কত জানো তো, 2 সেন্টিমিটার এবং 3 মিলিমিটার। কীভাবে আঁকবো সেটা দেখো। তাহলে আমি এটা আবার দেখাচ্ছি। তাহলে আমার কী করতে হবে,
এখান থেকে আমি দাগটা শুরু করব। এখানে প্রথম বিন্দুটা তো নিতেই হবে আমাকে, যে কোনো লাইন আঁকতে গেলে যেখানে প্রথম দাগটা শুরু হয়েছে সেখানে একটা বিন্দু নেব। আর এখানে কত দূর অবধি আসবো দেখো, 2 অবধি তো আসতেই হবে। তারপরে আরও ছোট ছোট 3টে ঘর, এতটা। তো এটাই হবে তোমার 2.3 সেন্টিমিটার। তাহলে এর মাথার উপরে একটা বিন্দু নেব, নিয়ে এই বিন্দু থেকে একদম প্রথম বিন্দু অবধি আমি পাতায় জুড়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমার 2.3 সেন্টিমিটার সরল রেখা। আমি আঁকছি দেখো, 2.3 সেন্টিমিটার সরল রেখা। ইয়েস, এখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে। তারপরে 2 ঘর অবধি এলাম, তারপরে ছোট ছোট 3টে ঘর নিলাম, 1 2 3, ভীষণ সরু, খুব অ্যাটেনশন দিয়ে আঁকতে হবে। ইয়েস, এবার এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু আমি জুড়ে দেবো। স্কেলটা কিন্তু শক্ত করে চেপে ধরে থাকবে, যে নড়ে না যায়, নড়লে সব মুশকিল, ঠিকঠাক মাপ হবে না। তাহলে এটা হলো তোমার 2.3 সেন্টিমিটার। তাহলে এটাও আমি একটা নাম দেবো, নাম দিলে তোমার PQ, আর নিচে লিখলাম আমি 2.3 সেন্টিমিটার। এভাবে আমরা রেখাংশ আঁকবো। তাহলে আমরা কী কী পড়লাম? রেখা কাকে বলে? যে জ্যামিতিক চিত্রে শুধু দৈর্ঘ্য আছে, হ্যাঁ, একটি মাত্র মাত্রা আছে, প্রস্থ বা উচ্চতা নেই, তাকে আমরা রেখা বলবো। রেখা কয় প্রকার? সরল রেখা ও বক্ররেখা। সরল রেখা কাকে বলে? যে রেখাকে আঁকার সময় যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে আঁকার সময় সেই সরলরেখাটা যদি, সে রেখাটা যদি দিক পরিবর্তন না করে, তখন আমরা সেটাকে বলবো সরল রেখা। আর বক্ররেখা কাকে বলবো? বক্ররেখা মানে হলো যে যে আঁকার সময় বিভিন্ন সময় দিক পরিবর্তন করে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার উপরে, একবার নিচে, এরকম যদি হতে থাকে, তখন আমরা সেটাকে বক্ররেখা বলবো। যেমন আঁকছি তো, যেমন এই সরলরেখাটা আঁকলাম, দেখো আমি দিক পরিবর্তন করলাম, একদিকে আঁকলাম, তাহলে এটা হলো সরল রেখা। বক্ররেখা ধরো এই আঁকছিলাম, বেশ সোজা যাচ্ছিল, আবার ডান দিকে ঘুরিয়ে দিলাম, ডান দিকে ঘুরিয়ে দিলাম, আবার নিচে নামছে নামছে, আবার বাম দিকে ঘুরিয়ে দিলাম, মানে আঁকার সময় দেখো স্কেলের দিক, আমি পেন্সিলটা বিভিন্ন দিকে ঘোরাচ্ছি, তাহলে এটা হলো আমার একটা বক্ররেখা। তাহলে বক্ররেখা আঁকার সময় আমার কিন্তু সেই রেখাটার কিন্তু বিভিন্ন বিভিন্ন দিকে দিক পরিবর্তন করতে পারে, যদি করে তাহলে সেই রেখাটাকে আমরা বলবো বক্ররেখা। বৃত্তও কিন্তু একটা বক্ররেখা, একটা ওভালও একটা বক্ররেখা, ঠিক আছে। তাহলে সবই কিন্তু তোমার বক্ররেখার উদাহরণ হচ্ছে। আর একটা জরুরি জিনিস পড়বো, যাতে সরলরেখা বক্ররেখার পার্থক্যটা তোমরা পড়ে নিও। 2-3টে পার্থক্য পড়লেই হবে। সংজ্ঞাতে এতক্ষণ যা বোঝালাম সেইগুলো এখানে লেখা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। এবার পরবর্তী যে অংশটা আমরা আলোচনা করছি, খুবই ইম্পর্ট্যান্ট, একটু মন দিয়ে শুনবে। দ্যাট ইজ সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা, সবার আগে আমি যেটা বলবো, এটা কিন্তু সমান্তরাল সরল রেখা, একটা সরল রেখার কথা বলা হয় না, মিনিমাম 2টো সরল রেখার কথা বলে। কারণ এর আগে দেখেছি অনেকে এটা ভুল করে, হয়তো সংজ্ঞাটা বুঝতে পারেনি বা কিছু, একটা সরলরেখা এঁকে দিয়ে এলো যে এটা সমান্তরাল সরলরেখা। নো, সমান্তরাল সরলরেখা হবে মিনিমাম 2টো সরলরেখা থাকতেই হবে। যেমন দেখো আমি একটা ছোট্ট, এখানে আমি একটা আঁকছি, আমি স্কেচ পেন দিয়ে আঁকছি, একটু মোটা হবে, দেখতে ভালো লাগবে। ইয়েস, দেখো এই যে দুটো আমি সরলরেখা আঁকলাম, AB এবং CD, দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা এমনভাবে আমি এঁকেছি যে এই সরলরেখা দুটোকে যদি আমি আরও ডান দিকে বা বাম দিকে অনন্তকাল ধরে বাড়াই, অসীম যদি হয়, এটা আরও যদি আমি 2 দিকে বাড়িয়ে দিই, এই সরলরেখা দুটো পরস্পরকে কখনো স্পর্শ করবে না, বা টাচ করবে না, বা ছেদ করবে না। এরা পরস্পরকে কখনোই ছেদ করবে না। আমি সরলরেখা দুটো এভাবে এঁকেছি, তখন আমি সেই সরলরেখা দুটোকে বলবো যে এরা সমান্তরাল সরলরেখা। AB এবং CD, এই দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল। আমরা অঙ্কের ভাষায় কিভাবে লিখব? AB লিখলাম, এরকম দুটো দাগ দিয়ে দেব, দিয়ে লিখব CD। এই লেখাটা দেখেই যে কেউ বুঝতে পারবে যে AB এবং CD এই দুটো সরলরেখার কথা বলা হচ্ছে, যারা পরস্পরের সমান্তরাল। কথায় না লিখে এই বিশেষ চিহ্নটা ইউজ করা হয়, এই যে এটা দিয়ে বোঝানো যায় যে এরা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল সরলরেখার শর্ত কি থাকবে? যে আমি একই সমতলে আঁকবো। দেখো একটা খাতাতে এঁকেছি, একটা খাতায় আঁকলাম, একটা দেওয়ালে আঁকলাম, তাহলে কিন্তু হবে না। দুটো সরলরেখা একই তলে থাকতে হবে,
বা একই সমতলে থাকতে হবে। এদেরকে দুই দিকে যত খুশি, দুটো সরলরেখাকে দুই দিকে যত খুশি বাড়াতে পারি আমি, কিন্তু এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এটা হলো সেকেন্ড শর্ত। আর একটা শর্ত কি আছে, এই দুটো সরলরেখার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা সব সময় সমান থাকবে। হ্যাঁ, এই যে মাপ, এই যে মাপ, এই যে দুটো সরলরেখার মধ্যবর্তী যে মাপটা, যে দৈর্ঘ্যটা, এটা কিন্তু সব জায়গায় কিন্তু সমান হবে। এটা হলো তোমার আর একটা শর্ত সমান্তরাল সরলরেখা হওয়ার। সমান্তরাল সরলরেখা কাকে বলে? একই সমতলে আঁকা দুটি সরলরেখাকে এমনভাবে আঁকা হলো যাতে সরলরেখা দুটিকে উভয় দিকে বাড়ালে ওরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে আমি সেই সরলরেখা দুটিকে বলবো সমান্তরাল সরলরেখা। বইয়ে এটা একটু ভাষাটা চেঞ্জ করে লেখা হয়েছে, হ্যাঁ, একটু সাধু ভাষায় সুন্দর করে লেখা হয়েছে। এটা লিখলেও হবে বা আমি যেটা বললাম সেটা লিখলেও হবে। মোটামুটি সংজ্ঞাটা সঠিক হওয়া চাই এবং সেটা বুঝতেও সুবিধা হয়। তোমরা তোমাদের ভাষা ব্যবহার করে লিখতেই পারো, বইয়ের ভাষাটাও লিখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু সেটা সঠিক হতে হবে, সব কথাগুলো থাকতে হবে। এই যে তিনটে শর্ত বললাম আমি, এই তিনটে শর্ত, এই দুটো শর্ত কিন্তু অবশ্যই উল্লেখ থাকবে সংজ্ঞার মধ্যে, যে সরলরেখা দুটি একই সমতলে থাকবে। তাহলে এখানে সংজ্ঞাতে ওই জন্য লেখা হয়েছে, দেখো, একই সমতলে অঙ্কিত দুটি সরলরেখাকে উভয় দিকে বাড়ালে তারা যদি পরস্পর মিলিত না হয় কিংবা ছেদ না করে তখন তাদের সমান্তরাল সরলরেখা বলে। এই সমান্তরাল সরলরেখা আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি আমি তোমাদের প্রথমে যেটা দেখিয়ে দিলাম, তোমাদের স্কেলটা বসাবে খাতার উপরে, এইভাবে বসাবে, যে কোনো স্কেল নিয়ে এভাবে বসাবে, বসিয়ে স্কেলটা চেপে ধরবে যেন নড়ে না যায়, নিচে উপরের লাইন নিচের লাইন এঁকে দিলে এরা অবশ্যই সমান্তরাল সরলরেখা। এবার একটু মাপ ছোট বড় একটু ইরেজার দিয়ে মুছে টুছে দেবে, সে তোমাদের ব্যাপার। আর অবশ্যই তারপরে নাম দেবে, ABCD বা PQRS, যা খুশি নাম দিলে, নাম দিয়ে এখানে তলায় লিখে রাখো যে সমান্তরাল সরলরেখা। পরীক্ষায় কিন্তু আসবে সমান্তরাল সরলরেখা এঁকে দেখাও বা সমান্তরাল সরলরেখা সংজ্ঞা বলো। সংজ্ঞা হলে তোমাকে সংজ্ঞাটা লিখতে হবে, ছবিটাও দিয়ে দিবে। ছবি যদি দিতে বলে ভালো, না যদি দিতে বলে তাও দেবে, তাহলে জিনিসটা সংজ্ঞাটা কিন্তু উত্তরটা আরও সুন্দর হবে। এবার আমি আসবো বিন্দু। বিন্দু সম্বন্ধে তোমাদের ধারণা সবারই মোটামুটি আছে, এতক্ষণ যা পড়ালাম তাতে হয়ে গেছে। যেটা আমরা চলতি কথায় বলি ফুটকি, ইংরেজিতে বলি পয়েন্ট। যে পয়েন্ট, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। দেখো আমার পেনের দিকে তাকাও, বিন্দু বিন্দু। তাহলে পেনে যে ডগাটা এটাও কিন্তু একটা বিন্দু, পেন্সিলে যে ডগাটা এটাও কিন্তু একটা বিন্দু। আবার দেখো এই যে কোণ, শঙ্কু, শঙ্কুর তো শীর্ষবিন্দু একটা আছে। বিন্দু টার্মটা নিয়ে কিন্তু আমরা অলরেডি বহুবার আমরা কথাটা বলেছি, এখন একটু আরও ভালোভাবে আমরা পড়ব বিন্দু নিয়ে। এই যে এদের কণিক বিন্দু, কণিক বিন্দু, বিন্দু মানে হলো এমন একটা অংশ যেটা ধরো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, ঠিক আছে? দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু কিছু নেই, এই যে একটা ছোট্ট জায়গায় তুমি দৈর্ঘ্য মাপবে কী করে? স্কেল দিয়ে, স্কেল দিয়ে মাপবে কী করে? সম্ভব নয়। এই যে একটা বিন্দু আমি এখানে আঁকলাম, একটা বিন্দু এখানে আঁকলাম, এটা তুমি পেন্সিল দিয়ে বলতে পারো এটা 1 মিলিমিটার না 2 মিলিমিটার না 1 সেন্টিমিটার? সম্ভব নয়। তাহলে বিন্দুর কোনো মাত্রা নেই। আমরা ঘনবস্তুর বলেছি 3টে মাত্রা আছে, রেখার বললাম মাত্র একটা মাত্রা আছে, তলের কিন্তু 2টো মাত্রা আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। আর তোমার বিন্দুর কিন্তু কোনো রকম কোনো মাত্রা নেই, মাত্রাহীন। তাহলে কী দিয়ে আমি বুঝবো যে দুটো, এই বিন্দুগুলোর ভিতরে আমি কীভাবে পার্থক্য করব? এই বিন্দুগুলো কীরকম দেখো, বিভিন্ন জায়গায় রয়েছে। এটা যেমন একটু বাম দিকে আছে, হ্যাঁ, এটা একটু মাঝখানে আছে উপরের দিকে, এটা একটু নিচের দিকে, একটু ডান দিকে, এটা আরও ডান দিকে। এইভাবে আমরা কিন্তু বিন্দুর শুধুমাত্র অবস্থান বোঝাবো আমরা। তাহলে যে জ্যামিতিক চিত্রে দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছু নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে আমরা বলবো বিন্দু। এই অবস্থানটা আরও ভালোভাবে বোঝানো যায়। হ্যাঁ, তোমাদের হচ্ছে আমি একটা গ্রাফ পেপার জোগাড় করেছি তোমাদের জন্য, এই গ্রাফ পেপার দিয়ে তোমাদের আমি জিনিসটা একটু ভালোভাবে বোঝাচ্ছি। এটাকে বলা হয় গ্রাফ পেপার। এরকম দেখো ছকছক করা রয়েছে,
এই গ্রাফ পেপারে এরকমভাবে দাগ টেনে নিতে হয়। দেখো, হ্যাঁ, এটা ইঞ্চির গ্রাফ পেপার। এই গ্রাফ পেপার তোমরা দেখেছো দিদিদের কাছে, অনেকের কাছে দেখেছো। এবারে আমি স্কেচ পেন দিয়ে এরকমভাবে দুটো অ্যাক্সিস বা অক্ষ এঁকে নিয়েছি। এবার আমি বিন্দুগুলো কিভাবে বসাচ্ছি দেখো। ধরো একটা বিন্দু আমি বসালাম এই পজিশনে। বিন্দু করার নিয়ম হলো এরকম ডট দেবো, দিয়ে একটা ছোট্ট সার্কেল করে দেবো, মানে বিন্দুটা আলাদা করে যাতে চোখে পড়ে তার জন্য। এখানে আর একটা বিন্দু আঁকলাম, এখানে আর একটা বিন্দু আঁকলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে 3টে বিন্দু আমি এঁকেছি। বিন্দুর নাম দেবো আমি সবসময় ইংলিশ লেটার দিয়ে বা বাংলা যা খুশি দিতে পারো, ABC। তাহলে 3টে বিন্দু আমি এখানে এঁকেছি। তাহলে 3টে বিন্দুর মধ্যে আমি পার্থক্য কী করে করব? এদের শুধু অবস্থান দিয়ে আমি পার্থক্য নির্ণয় করব। এই বড় বড় ঘরগুলোকে যদি আমি 1 ধরি, সেটা কখন কি ধরবো আমি আমার সুবিধা মতো ধরতে পারি। যেমন এটার আমি নাম্বার দিলাম, দেখো একটা বড় ঘর 1, বড় ঘর 2, বড় ঘর 3। এদিকে যেরকম মাপগুলো এক এক করে দেবো, এটা স্কেলিংটা পুরো আমার ইচ্ছে অনুযায়ী হবে। 1 2 3 4, যতদূর লাগবে মোটামুটি আমি মার্কিংটা করে নেব। 5 আর আমি করে নিই। ঠিক আছে, তাহলে এ বিন্দুর অবস্থান কি আছে দেখো, এর সাপেক্ষে আমি যে গ্রাফ পেপারটা এঁকেছি, এই যে অ্যাক্সিস এঁকেছি বা অক্ষ এঁকেছি, এই অক্ষর সাপেক্ষে এটাকে যদি আমি 0 ধরি, এটাকে 0 ধরছি, আমি 0 0 ধরছি, তাহলে এ বিন্দুর অবস্থান কি হবে? এটা তো কত আছে, এদিকে আছে 3 নম্বর ঘরে, এদিকে আছে 1 নম্বর ঘরে। দেখো, এটাতে আছে 1 নম্বর আর এদিকে গেছে 3 নম্বর। তাহলে এর অবস্থান আমি কি লিখব? 1 3 লিখব। আর বি বিন্দুর অবস্থান কি লিখব? আমি 2 2 লিখব। আর সি বিন্দুর অবস্থান কি লিখব? 3 1। দেখো, এদিকে 3 ঘর এসেছে আর উপরের দিকে 1 ঘর এসেছে, অতএব আমি এর অবস্থান লিখব 3 1। তাহলে 3টে বিন্দুর দেখো মাত্র অবস্থান হিসাবে কিন্তু এরা কিন্তু আলাদা আলাদা। 3টে বিন্দু তো অবশ্যই আলাদা আলাদা জায়গায় রয়েছে। তাহলে এইভাবে আমরা অবস্থান নির্ণয় করি। বোঝা গেছে? আমি এই গ্রাফ পেপারের সাহায্যে দেখিয়ে দিলাম। তাহলে অবস্থান বলতে কি বোঝাচ্ছে? সংজ্ঞাতে যেহেতু দেওয়া আছে, ওদের অবস্থানটা সম্বন্ধে তো একটু আইডিয়া থাকা দরকার। এই যে সংজ্ঞাতে লিখেছে দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ, দেখতে পাচ্ছ না, আচ্ছা, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এই অবস্থানগুলো তোমাদের আমি বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই অনেকটা পরিষ্কার হয়েছে যে আমার 3টে বিন্দু নিয়ে আলোচনা করেছি ABC। এদের অবস্থানগুলো কিন্তু আলাদা আলাদা। এটা 2 2, এটা 3 1, এটা 1 3। এভাবে আমরা অবস্থান নির্ণয় করি অঙ্কে। তোমরা যখন আরও হায়ার ক্লাসে যাবে তখন কিন্তু এই গ্রাফ পেপার নিয়ে তোমাদের কাজ করতে হবে, তখন এই বিন্দু নিয়ে তোমাদের কাজ করতে হবে। তাহলে যে জ্যামিতিক চিত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, সেই জ্যামিতিক চিত্রকে আমরা বলবো বিন্দু। এবার বিন্দু নিয়ে আরও দেখো বিশেষ কিছু এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। যেমন ধরো সমরেখ বিন্দু, একটি সরলরেখার উপরে, দেখো এখানে একটি সরলরেখা আছে, দেখো AB। এই সরলরেখার উপরে আরও কিছু বিন্দু ছোট ছোট নেওয়া হয়েছে, দেখো KLMNO। তাহলে এই যে ছোট ছোট বিন্দুগুলো তো একটা সরলরেখার উপরে অবস্থান করছে, সেজন্য এই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু বা কলিনিয়ার পয়েন্টস। আচ্ছা, সমরেখ বিন্দু কাকে বলে বুঝতে পারলে। এবার হচ্ছে সাধারণ বিন্দু কাকে বলে, দেখো আমি এটা পরে আসছি। সাধারণ বিন্দু, দুটো সরলরেখা আঁকার সময়, হ্যাঁ, একই সমতলে দুটি সরলরেখা যে বিন্দুতে ক্রস করছে, ইংরেজিতে বলি ক্রস করছে, বাংলাতে পরিষ্কার ভালো ভাষায় আমরা বলি ছেদ করছে। যে বিন্দুতে পরস্পর ছেদ করছে ওখানে একটা বিন্দু তৈরি হচ্ছে, যে ও বিন্দু। এই ও বিন্দুটাকে বলা হবে কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু হলো একই সরলরেখার উপরে অবস্থিত বিন্দুগুলিকে বলা হয় সমরেখ বিন্দু। আর দুটি সরলরেখা একটা সমতলে আঁকার সময় ওরা যদি পরস্পরকে ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দুটাকে বলা হবে সাধারণ বিন্দু। এবার আসছি সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা কাকে বলে? অনেকগুলো সরলরেখা আঁকলাম, সরলরেখা আঁকার পর সব সরলরেখাগুলো যদি একটা বিন্দুতে পরস্পর একটা বিন্দুর উপর দিয়ে যায়, সব সরলরেখাগুলো, মানে এই সাধারণ বিন্দুটা সবার কিন্তু এক, অনেকগুলো সরলরেখার সাধারণ বিন্দু একই। ও দেখুন নাম দেওয়া হয়েছে ও পয়েন্ট। 2 বা ততোধিক সরলরেখা, 2 বা তার বেশি সরলরেখা
যখন একটি মাত্র বিন্দুর উপর দিয়ে আঁকা হয় তখন ওই রেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরল রেখা। এগুলো তোমার কিন্তু পরীক্ষায় সংজ্ঞাতে আসবে। বোঝা গেছে? তাহলে এই তিনটে জিনিস তোমরা কিন্তু মনে রাখবে। এখানে তো আরও অনেক কিছু আলোচনা আছে, যেমন ধরো এই পেজ নাম্বারে আছে, হ্যাঁ, এইগুলো কিছু কিছু জানা দরকার। ছোট ছোট প্রশ্ন আসবে কীরকম। এবার বিন্দু সরলরেখা সম্বন্ধে মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে গেছে। দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এ বি দুটো বিন্দু দিলাম, এটা দিয়ে সরলরেখা আঁকতে পারবো কটা? একটা। বক্ররেখা কতগুলো আঁকতে পারবো? দুটো বিন্দু দিয়ে। দুটো বিন্দু দিয়ে আমরা সরলরেখা আঁকলাম, সেটা হলো একটাই আমরা সরলরেখা কিন্তু আঁকতে পারবো দুটো বিন্দু দিয়ে। দেখো, কিন্তু দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকতে পারবো? দেখো, অজস্র আঁকতে পারবো আমরা। দেখো, কোনোদিন শেষ হবে না। তেমনি আমরা দুটো বিন্দু দিয়ে আমরা সরলরেখা একটাই আঁকতে পারি, কিন্তু বক্ররেখা আঁকতে পারি আমরা অজস্র। এগুলো ছোটো ছোটো প্রশ্ন আসবে, অজস্র বা অসংখ্য। আর তিনটে বিন্দু দিয়ে আমরা কতগুলি রেখা আঁকতে পারি? দেখো, তিনটি বিন্দু, 1 2 3। তাহলে তিনটে বিন্দু যদি আমি এইভাবে পরস্পরকে রাখি তাহলে আমরা একটা সরলরেখা আঁকতে পারি, আবার দুটো সরলরেখা আঁকতে পারি। দেখো, আচ্ছা, এটাতে তিনটে বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা আঁকতে পারি, দুটো সরলরেখা আঁকতে পারি, আবার তিনটে সরলরেখা আঁকতে পারি। এর চেয়ে বেশি পারি না। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। তিনটে বিন্দু দিয়ে আমরা সবচেয়ে বেশি কতগুলো সরলরেখা আঁকতে পারি? তাহলে কত হবে উত্তর? ম্যাক্সিমাম তিনটে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা আছে বিন্দু ও সরলরেখার মধ্যে সম্পর্ক। একই সমতলে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়, এক্ষুনি দেখিয়ে দিলাম। একটি বিন্দু দিয়ে যত খুশি সরলরেখা আঁকা যায়। একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকবো? দেখো, ওই যে সমবিন্দু সরলরেখা অজস্র আঁকতে পারি আমরা। আমি এই কটা এঁকে ছেড়ে দিচ্ছি, তোমরা আরও আঁকবে বাড়িতে। তাহলে আমরা একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য বা অজস্র সরলরেখা আঁকতে পারি। এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে আর কি। এই বৈশিষ্ট্যগুলো দু তিনটে পড়লেই হবে। রেখা এবং তলের মধ্যে পার্থক্য করবে। তলটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। যেমন ধরো, এই যে প্রিজমের সাইডটা, এটাকে যদি আমরা বসাই এবং চতুর্দিকে একটা করে দাগ দিয়ে দিই, তাহলে এখানে দেখো একটা তল তৈরি হচ্ছে। তো এই তলটার নাম কি হবে? এই তলটাকে বলা হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের লম্বা দিকটাকে বলা হয় দৈর্ঘ্য, আর ছোট দিকটাকে বলা হবে প্রস্থ। আবার যেমন এটা হচ্ছে তোমার এই যে আয়তঘনের সব দিকেই কিন্তু এক একটা আয়তক্ষেত্র। দেখছো তো, দুই দিকে সাইজ আলাদা, একদিকটা লম্বা, একদিকটা বেশি, একদিকটা কম, সমস্ত তলে। সেজন্য এটার নাম আয়তঘন। আয়তঘনের প্রত্যেকটা তলই কিন্তু আয়তক্ষেত্র। আবার ঘনকের বেলা দেখো, ঘনকের সব তলগুলো কিন্তু এক একটা বর্গক্ষেত্র। এই ঘনকের যে তলটা, দুটো সাইডই কিন্তু সমান সমান মাপ। দেখো, সব দিকে সাইজ সমান সমান। এই ঘনককে আমরা যদি একটা সমতলে বসিয়ে একটা একটি তল আঁকি, তখন এটাকে বলা হবে বর্গক্ষেত্র। এটার নাম হলো, অবশ্যই জয়েন থাকতে হবে, বর্গক্ষেত্র। তাহলে ঘনকের প্রতিটা তল হলো বর্গক্ষেত্রাকার। আয়তঘনের প্রত্যেকটা তলই কিন্তু আয়তক্ষেত্রাকার। ঠিক আছে? প্রিজমের একটা তল, এটাকে বলা হয় ত্রিভুজ, তিনটে বাহুযুক্ত। অতএব এটাকে আমি বসিয়ে যদি আমি এরকম আঁকি, তাহলে আমি যে ক্ষেত্রটা পাবো, সমতলী ক্ষেত্র পাবো, সেটাকে বলা হবে ত্রিভুজ। তিনটে বাহু আছে, ভুজ মানে বাহু, তিনটে বাহু আছে, এটা হলো ত্রিভুজ। তাহলে ঘনবস্তুর যে তলগুলো কিন্তু এক একটা আকার কিন্তু এক এক রকম, সেটা তোমরা বুঝতে পারছো। একই রকমভাবে দেখো, আমি যদি এই বেলুনটাকে নিই, বেলুনটাকে বসিয়ে আঁকো, তাহলে কী পাচ্ছি? আমি যে তলটা পাচ্ছি, এই তলটার নাম দেওয়া হয়েছে বৃত্ত। এই তলগুলো আমরা আরও ডিটেলসে আমরা আরও ভালো করে পড়বো। আমাদের জ্যামিতিতেও আছে, আমাদের গণিতেও আমাদের এই নিয়ে অঙ্ক করতে হবে।
তখন আমরা আরও ভালোভাবে তোমাদের বলে দেবো। এটা আপাতত জেনে রাখো। তাহলে তল হলো তোমার দ্বিমাত্রিক, তলের দুটো দিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে। আর ত্রিভুজের মাপ কিভাবে করি? ত্রিভুজের মাপ হচ্ছে এই ভূমির মাপটা নিই, এই মাপটাকে নিই, আর এই শীর্ষবিন্দু থেকে এর উপরে আমি যদি লম্ব আঁকি, এটা লম্বা একটা রেখা আঁকি, এই মাপটা লাগে, এই দুটো মাপ আমাদের লাগে। বৃত্তের বেলা মাপটা কিভাবে করি? একটা নির্দিষ্ট একদম মাঝের বিন্দুটাকে কেন্দ্র বলা হয়, আর এই মাপটা আমাদের লাগে যেটাকে বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ। তো এক একটা তোমার সমতলের ক্ষেত্রে কিন্তু নর্মালি তোমার দুটো মাত্রা থাকছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, সেজন্য তল হলো দ্বিমাত্রিক, দয়ে বয়ে হস্যই দ্বিমাত্রিক। মাত্রাগুলো কি কি? দৈর্ঘ্য, ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি, দেখো, দৈর্ঘ্য ও প্রস্থ। আচ্ছা, আর রেখা, রেখা কয় মাত্রিক? রেখা হলো একমাত্রিক, একটাই মাত্রা, সে মাত্রাটার নাম হলো দৈর্ঘ্য। বিন্দু, বিন্দুটা কি লিখবো আমি? বিন্দুর হচ্ছে কোনো মাত্রা নেই, দেখো কমতে কমতে আসছে, কোনো মাত্রা নেই। তাহলে আছেটা কি? এর শুধু অবস্থান আছে, অবস্থান আছে। আর ঘনবস্তু যখন আমরা বলেছিলাম, ঘনবস্তুর কয়টি মাত্রা? এটাকে আমরা বলছিলাম ত্রিমাত্রিক, তিনটি মাত্রা। ত্রিমাত্রিকগুলো কি কি জানো তোমরা? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে ঘনবস্তু হলো ত্রিমাত্রিক, ত্রি মানে তিন, তিনটে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তল হলো দ্বিমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ। রেখা হলো একমাত্রিক, শুধু দৈর্ঘ্য, বিন্দুর কোনো মাত্রাই নেই, শুধু অবস্থান আছে। শুধু মাত্রা নেই বলে ছেড়ে দিলে হবে না, পরে কিন্তু অবস্থান আছে কথাটাও লিখতে হবে, তবে কিন্তু একটা সম্পূর্ণ সংজ্ঞা হবে বা ও সম্বন্ধে পরিষ্কার করে বলা হবে। কোনো মাত্রা নেই বললে হবে না, কিছু তো আছে। কি আছে সেটা? সেটা হলো অবস্থান আছে। এইভাবে কিন্তু আমরা ঘনবস্তু, তল, রেখা এবং বিন্দু আমরা কিন্তু পড়লাম। এবার তোমাদের এই যে পেজ নাম্বার 22 এবং 23-তে যে ছোটো ছোটো প্রশ্নগুলো আছে, সে প্রশ্নগুলো কিন্তু তোমরা ট্রু ফলস এগুলো করে নেবে। হ্যাঁ, আমি করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো অবশ্যই। তোমরা কিন্তু একবার না দেখে করার চেষ্টা করবে, তারপরে মেলাবে ঠিক করেছো না ভুল করেছো, একদম শেষ অবধি।